আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আজকের ক্লাসটাতে একদম বেসিক ক্লাস, ত্রিকোণমিতিতে যাদের দুর্বলতা, অসীম লেভেলের দুর্বলতা, তাদের জন্য আজকের এই ক্লাসটি। ত্রিকোণমিতি সম্পর্কে ভয় নাই এরকম স্টুডেন্ট খুব কমই আছে। ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি এগুলো ছাড়া আপনারা লাইফে বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট তো পড়তে পারবেনই না, আর জব সেক্টরে এইগুলো না করলে আপনাকে অনেক মার্ক পিছিয়ে থাকতে হয়। ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, জ্যামিতি, উৎপাদক বিশ্লেষণ, এই জিনিসগুলো না আসলে একটা বেসিক। এগুলো করতে গেলেও আপনাকে বেসিক দরকার। বেসিক ছাড়া আপনার এগুলো মূলত সামনের দিকে একটু অগ্রসর হতে পারবেন না। সো আমরা ত্রিকোণমিতির মূল ক্লাসে না গিয়ে আমরা আজকে দেখব বেসিক লেভেলের একটা ক্লাস দেখি, হ্যাঁ, যে আসলে ত্রিকোণমিতি জিনিসটা কি, ত্রিকোণমিতি কোথা থেকে আসছে, বা ত্রিকোণমিতি আসলে কাকে বলে, জিনিসটা কি, বাহুর অনুপাত কি, ছয়টা ত্রিকোণমিতি কেন হলো, যে সাইন কস ট্যান কট সেক কোসেক কেন এই ছয়টাই হলো, এর বেশি কেন হলো না, সেটা আমরা দেখতেছি। হ্যাঁ, সো আশা করি ক্লাসটা এনজয় করবেন। ত্রিকোণমিতি শুরুতে আসি, কোন কত প্রকার, বা আমি যদি ওটা না বলে জিজ্ঞাসা করি যে ত্রিকোণমিতি আসলে জিনিসটা কি। ত্রি মানে তিন, কোণ মানে কোণ আপনারা জানেন, আর মিতি মানে পরিমাপ। অর্থাৎ তিনটা কোণ থাকে সাধারণত ত্রিভুজে, চতুর্ভুজে থাকে, কিন্তু চতুর্ভুজ তার একটা অতিরিক্ত থাকে, আমরা সেটা যাচ্ছি না। তিনটি কোণ থাকে ত্রিভুজে, অর্থাৎ ত্রিভুজের তিন কোণ সম্পর্কিত যে পরিমাপ বা যে আলোচনা অথবা যে শাস্ত্র, সেটাকে আমরা ত্রিকোণমিতি বলি। বা ত্রিভুজের তিন কোণ সম্পর্কিত আলোচনাকে নর্মালি ত্রিকোণমিতি বলা হয়। এটা হলো সাধারণ জ্ঞান, এটা আসলে বইয়ের সংজ্ঞা না, ত্রিকোণমিতি জিনিসটাই আলাদা। এখন আসবো, আমরা যেভাবে শুরু করতে চাচ্ছি, একদম আমি বলতেছি, আবার বলতেছি, একদম বেসিক লেভেলের আলোচনা। যারা এই আলোচনাগুলো জানেন আপনার মনে হচ্ছে, তা আপনারা একটু স্কিপ করতে পারেন। যাদের দরকার বেসিক, খুবই গুরুত্বপূর্ণ বেসিক, তারা অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দিবেন। আমি দেখি কোন কত প্রকার। কোন নর্মালি আমি যদি জিজ্ঞাসা করি, যেমন আমি কয়েকদিন আগে ক্লাসে জিজ্ঞাসা করছিলাম ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের যে কোন কত প্রকার, তারা বলছিল স্যার কোন তো অনেক প্রকারের, সমগুণ, সূক্ষ্মগুণ, স্থূলগুণ, সরলগুণ, প্রবৃদ্ধগুণ, বহু প্রকারের। সবাইকে জিজ্ঞাসা করছে, কেউ বলে নাই যে এক্সাক্ট উত্তরটা আসলে কেউ দিতে পারে নাই। কোন আসলে দুই প্রকার, অ্যাকচুয়ালি কোন হলো দুই প্রকার। হ্যাঁ, আপনারা বলতে পারেন এতদিন পরে আসলাম কোন এত প্রকারের, আজকে আপনি বলতেছে দুই প্রকারের। হ্যাঁ, আপনারা যেটা পড়ছেন সেটা যে ভুল তা কিন্তু না, কিন্তু প্রধানত কোন দুই প্রকার। নাম্বার ওয়ান, একটা হলো জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ। আর সেকেন্ড নাম্বার হলো ত্রিকোণমিতিক কোণ। এখন বলতেছেন ও এই কথা। হ্যাঁ ভাই, এই কথা। জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণের প্রকারভেদ বহুত, যেটা আপনারা বা অনেকে যেটা পড়ে আসছে এতদিন পর্যন্ত, সরল কোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, প্রবৃত্ত কোণ ইত্যাদি হলো জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণ হলো, তাহলে এখন দেখি আমরা ত্রিকোণমিতিক কোণ কি আসলে। আর জ্যামিতিক কোণ সম্পর্কে যদি আরেকটা মিনিট কথা বলি, জ্যামিতিক কোণ হলো 0 থেকে 360, আপনারা যত প্রকার কোণ বলেন না কেন, সমকোণ বলেন, সরল কোণ বলেন, সূক্ষ্মকোণ বলেন, প্রবৃদ্ধ কোণ বলেন, সবগুলো কোণই 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ তার মানে আমরা দেখতে পাচ্ছি জ্যামিতিক কোণের একটা সীমাবদ্ধতা আছে 0 থেকে 360। এখন ত্রিকোণমিতিক কোণের কি আসলে সীমাবদ্ধতা আছে? শুধু এটুকু জেনে রাখেন যে ত্রিকোণমিতিক কোণের কোনো সীমাবদ্ধতা বা সীমানা নেই, এটা আসলে অসীম লেভেলের একটা কোণ। আচ্ছা, এখন দেখি ত্রিকোণমিতিক কোণ অ্যাকচুয়ালি কি। ত্রিকোণমিতিক কোণ কাকে বলে? ত্রিকোণমিতিক কোণ বুঝতে গেলে আপনাদের প্রাথমিক জ্ঞানে আবার যেতে হবে আপনাকে, যে ত্রিকোণমিতিক কোণ জিনিসটা কি। ত্রিকোণমিতিক কোণ হলো, আপনারা জানেন যে ধনাত্মক এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা আছে। এই হলো একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই হলো এক্স অক্ষ। একটু বাঁকা লাগতেছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আচ্ছা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আপনারা জানেন, এটা হলো মূল বিন্দু, এটা হলো এক্স এর ঋণাত্মক অংশ, এটা হলো ওয়াই এর ঋণাত্মক অংশ, ওয়াই প্রাইম। যেদিকে প্রাইম সেদিকে ঋণাত্মক হয়। এটা বেসিক লেভেল, এটা ক্লাস 6 7 থেকে আপনারা পড়ে আসছেন, 6 থেকে অ্যাকচুয়ালি ছিল, আর বর্তমান কারিকুলামে সেটা 6-এ নিয়ে গেছে। আচ্ছা, এটা হলো ওয়াই, এটা হলো এক্স। অর্থাৎ মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে হলো, মূলবিন্দু থেকে এক্স এর ডানের অংশ হলো এক্স এর ধনাত্মক অংশ, আর উপরের অংশ হলো ওয়াই এর ধনাত্মক অংশ। আমাদের ত্রিকোণমিতির আলোচনা হলো এক্স এর ধনাত্মক অংশ। অর্থাৎ সংজ্ঞাটা লিখে রাখেন, আমি বলতেছি যে ধনাত্মক এক্স অক্ষের ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় তাকে ত্রিকোণমিতিক কোণ বলে। কি বলছি?
ধনাত্মক এক্স অক্ষের ঘূর্ণনের ফলে কোথা থেকে ঘুরবে? মূল বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে। এই ধনাত্মক ও এক্স অক্ষ ঘুরবে, হয় উপরের দিকে ঘুরবে না হয় নিচের দিকে ঘুরবে। ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটাই ত্রিকোণমিতিক কোণ। আমি দেখাচ্ছি। মনে করি ধনাত্মক সংখ্যাটা আমি আবার বলতেছি, যে ধনাত্মক এক্স অক্ষের ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় তাকে ত্রিকোণমিতিক কোণ বলে। দেখুন, ধরি ধনাত্মক এক্স অক্ষ এই দিকে ঘুরে এই দিকে ঘুরছে। ধনাত্মক এক্স অক্ষ এই দিকে ঘুরে পি পজিশনে পি ও এক্স একটা কোণ তৈরি করছে। পি ও এক্স একটি কোণ তৈরি করছে। আপনারা জানেন এই কোণকে বিভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আলফা, বিটা, গামা, ডেল, থিটা। আমরা বহুল ব্যবহৃত চিহ্ন আমরা থিটা বলতে পারি। তার মানে আমরা বলতে পারি পি ও এক্স ইজ ইকুয়াল টু থিটা, যা একটি ত্রিকোণমিতিক কোণ। এখন এই ত্রিকোণমিতিক কোণ ও এক্স অক্ষটা এই দিকে না গেলেও তার বিপরীত দিকেও ঘুরতে পারতো। দ্যাট মিনস এই পজিশনে কি ধরলাম, সেটা কিউ পজিশন ধরি। ও এক্স অক্ষ উপরের দিকে ঘুরে পি পজিশনে থিটা কোণ তৈরি করছে। ও এক্স অক্ষ নিচের দিকে ঘুরে কিউ পজিশনে কিউ ও এক্স ইজ ইকুয়াল টু, ধরলাম এটা আরেকটা থিটা কোণ তৈরি করছে। থিটা না, এটাকে আমরা আলফা দিলাম, আলফা কোণ তৈরি করছে। এখন এই দুইটা কোণ আসলে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি দেখেন, কোণ দুইটা কিন্তু দুই রকম ভাবে করছে। আমার দরজাটা খুলে যাচ্ছে, অবশ্য আমার একটু ভয় লাগতেছে রাতের বেলা, হঠাৎ করে দরজাটা খুলে যাচ্ছে কেন, বাদ দেন। ওকে, দেখেন উপরের দিকে আর নিচের দিকে না বলে আমি এটা একটা সুন্দর একটা নাম আছে, আমি বলতে পারি যে ধনাত্মক এক্স অক্ষ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে অথবা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লক ওয়ে অথবা ক্লক ওয়ে। তার মানে যেহেতু ও এক্স অক্ষ দুই দিকে ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীতে অথবা ঘড়ির কাঁটার দিকে, তার মানে বলতে পারি ত্রিকোণমিতিক কোণ দুই প্রকার। একটা হলো ধনাত্মক কোণ আর একটা হলো ঋণাত্মক কোণ। অ্যাকচুয়ালি ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণটা যদি ও এক্স অক্ষ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে হবে ধনাত্মক কোণ, আর যদি ও এক্স অক্ষ ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে হবে ঋণাত্মক কোণ। দ্যাট মিনস পি ও এক্স ইজ ইকুয়াল টু প্লাস থেটা, কিউ ও এক্স ইজ ইকুয়াল টু মাইনাস আলফা কোণ তৈরি করছে। তার মানে বুঝলাম কি, ত্রিকোণমিতিক কোণ অ্যাকচুয়ালি কি, যে ধনাত্মক এক্স অক্ষের ঘূর্ণনের ফলে যে কোণ তৈরি হয় তাকে ত্রিকোণমিতিক কোণ বলে। ধনাত্মক এক্স অক্ষ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে। বিপরীতে গুলো হয় ধনাত্মক আর দিকে গুলো হয় ঋণাত্মক কোণ। এখন আপনাদের হয়তো বা হাসি লাগতো, অনেকে এগুলো জানে, যারা বেসিক নিয়ে চিন্তা করে তারা এগুলো জানে। যারা জানেন না আমি শুধু তাদের উদ্দেশ্যে বলতেছি, বা তাদের স্যাররা আমাদেরকে মুখস্থ করাইছে যে ত্রিকোণমিতিক কোণ কোনটা, ওই বি ও এক্স ইজ ইকুয়াল টু থিটা একটা ত্রিকোণমিতিক কোণ। এটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, এইসব সম্পর্কে আমাদের স্যার আমাদেরকে বলে নাই। ওনাদের দীর্ঘায়ু কামনা করি, ওনারা সুস্থ থাকুক। কিন্তু আমরা আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের স্যাররা আমাদেরকে বিস্তারিত বলে নেই বা এরকম বেসিক লেভেলে চিন্তা ভাবনা করায়নি। এখন তার মানে দেখেন, এই ধনাত্মক এক্স অক্ষ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তাহলে ওয়াই পজিশনে চলে আসবে, 90 ডিগ্রি কোণ তৈরি করবে। একইভাবে বলতে পারি ধনাত্মক এক্স অক্ষ যদি ঘড়ির কাঁটার দিকে আরো 90 ডিগ্রি ঘুরে তাহলে এই এক্স অক্ষটা ও ওয়াই পজিশনে এসে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে এটা নিশ্চিত বলতে পারতেছেন এই থিটা বা আলফা 90 থেকে কম, অর্থাৎ সূক্ষ্ম কোণ। সেজন্য আমরা বলি যে ত্রিকোণমিতির সাথে সূক্ষ্মকোণের ঘনিষ্ঠ সম্পর্ক। সূক্ষ্মকোণ মানেই ত্রিকোণমিতি। শুধু কি সূক্ষ্মকোণ তা কিন্তু নয়। খেয়াল করেন, আমি এই নিচের কোণটা মুছে দিলাম। খেয়াল করুন, আমার যেটা দরকার, মনে করি ধনাত্মক এক্স অক্ষ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ওপি পজিশনে পি ও এক্স ইজ ইকুয়াল টু থিটা কোণ তৈরি করেছে। ওপি রেখায় এ যে কোনো বিন্দু নেই, ওপি রেখায় এ যে কোনো বিন্দু নেই। এ হতে ও এক্স অক্ষের উপর, আমি একটা লম্ব আঁকলাম, সেটা হলো এ বি, একটি লম্ব অঙ্কন করি। এ হতে ও এক্স অক্ষের উপর এ বি লম্ব আঁকি, তাহলে বলতে পারতেছেন যে যেহেতু লম্ব অঙ্কন করছি এটা 90 ডিগ্রি, অর্থাৎ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। বাকি সব যদি মুছে দিই আপনার বোঝার সুবিধার্থে, তাহলে দেখেন সূক্ষ্মকোণই নয় সমকোণের সাথেও ত্রিকোণমিতির সম্পর্ক। অ্যাকচুয়ালি বলতে গেলে সমকোণ এবং সূক্ষ্মকোণ মিলেই ত্রিকোণমিতির মূল আলোচনা। অর্থাৎ
এখন যদি ত্রিকোণমিতির সংজ্ঞাটা আমাদের স্যারেরা যেভাবে শিখেছে সেটা যদি বলি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ সংশ্লিষ্ট বাহুগুলো নিয়ে যে শাস্ত্র, যে আলোচনা, সেটা ত্রিকোণমিতি। তার মানে সমকোণী ত্রিভুজের সমকোণ এবং সূক্ষ্মকোণ নিয়ে আমরা ত্রিকোণমিতি বা এই সংক্রান্ত আলোচনা করব। আচ্ছা, এখন আসেন পরবর্তী পাঠে আমরা যাচ্ছি যে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ বা থিটা কোণের সাপেক্ষে আমরা এক একটা বাহুকে এক একটা নামে জানি। আমরা জানি নর্মালি একটা সমকোণী ত্রিভুজে যেটা খাড়া থাকে সেটাকে বলা হয় লম্ব, যেটা শুইয়া থাকে সেটাকে বলা হয় ভূমি, আর যেটা শুইয়াও আছে না খাড়াও আছে না সেটাকে বলা হয় অতিভুজ। আর এটাও শিখছি সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। তার মানে অতিভুজ তো অতিভুজই সমকোণের বিপরীতেই সবসময় অবস্থান করবে। তাহলে ত্রিকোণমিতিতে তাদের পার্থক্যটা কি? আমি বললাম যে থিটা কোণের সাপেক্ষে বাহু নামকরণ জানি, অবশ্যই ত্রিকোণমিতির জন্য তাদের একটা পার্থক্য আছে। ত্রিভুজটা আমি আবার অঙ্কন করি। ধরলাম এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি চিহ্ন, বি 90 ডিগ্রি। আর এই এ কোণটাকে আমি থিটা বিবেচনা করলাম, যা একটি সূক্ষ্মকোণ। একটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা অফকোর্স সূক্ষ্মকোণ হবে, সমকোণী ত্রিভুজ যেহেতু। সূক্ষ্মকোণ, ত্রিকোণমিতি জিনিসটা হলো সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা দেখতেছেন, থিটা এর বিপরীত বাহু, থিটা এর বিপরীত বাহুকে, এটা আসলে বিপরীত বাহু নামেই পরিচিত, থিটা এর বিপরীত বাহুকে আমরা সেটাকে বলি লম্ব। থিটা এর বিপরীত বাহুকে বলা হয় লম্ব। আর সমকোণের বিপরীত বাহু বা 90 ডিগ্রি যে কোণটা আছে, সেই সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সেটা সবাই জানেন, অতিভুজ। তাহলে আরেকটা বাহু বাকি আছে, একটা তো লম্ব গুলো, একটা অতিভুজ গুলো। যে বাহুটা বাকি আছে সেটাকে বলা হয় ভূমি। অর্থাৎ থিটা কোণ তৈরিতে দেখেন, ভালো করে খেয়াল করেন, ভূমি না আরো একটা নাম আছে, এটা নাম হলো সন্নিহিত বাহু। কেন সন্নিহিত বাহু বলা হয়? আমরা জানি একটা কোণ তৈরিতে যদি দুটি বাহুর প্রয়োজন হয়, তাহলে একটাকে অপরটা সন্নিহিত কোণ বলে, সন্নিহিত বাহু বলে অ্যাকচুয়ালি। দেখেন এই থিটা কোণ তৈরিতে আমার এসি আর এবি বাহু লাগছে। এসি বাহু যেহেতু অতিভুজে নিয়ে গেছে আমাকে, এখানে এসি হলো অতিভুজ আর লম্ব হলো বিসি, বিসি হলো লম্ব। এসি বাহু যেহেতু অতিভুজে নিয়ে গেছে গা, অতিভুজ নাম হয়ে গেছে, আমার এবি বাহুটার নাম বাকি আছে, বিসি তো লম্ব হয়ে গেছে। তাহলে বিসি থিটা কোণ তৈরিতে অতিভুজ লাগছে, আরেকটা যে বাহু লাগছে সেই জন্য এই বাহুটাকে বলা হয় সন্নিহিত বাহু। অর্থাৎ সন্নিহিত বাহু যেটা, সেটাকে আমরা বোঝার সুবিধার্থে বলি ভূমি। তার মানে আমরা বুঝলাম লম্ব, অতিভুজ এবং ভূমি। এখন আপনারা বলতে পারেন তাহলে এটা তো আমি আগেই জানি, পার্থক্যটা কি? পার্থক্য হলো আমি যদি সূক্ষ্মকোণ এই আলফা সি কোণটাকে চিহ্নিত করতাম, ধরলাম সি একটি সূক্ষ্মকোণ যেটা একটা আলফা নামে নামকরণ করছি। এখন আপনাকে বলতে হবে আলফা কোণের সাপেক্ষে, আলফা কোণের সাপেক্ষে, আলফা কোণের সাপেক্ষে দেখেন আলফা কোণের বিপরীত বাহুতে আমার এবি অবস্থিত, আলফা কোণের বিপরীতে এবি বাহুটা অবস্থিত। দ্যাট মিন্স লম্ব হবে এবি, লম্ব ইজ ইকুয়াল টু বি। ভালো করে খেয়াল করেন, আগে কিন্তু লম্ব এবি ছিল না বিসি ছিল, লম্ব চেঞ্জ হয়ে গেছে পজিশন। তার মানে থিটা কোণের বিপরীতে যে বাহুটা অবস্থান তাকেই বলা হবে লম্ব। সমকোণের বিপরীতে সবসময় অতিভুজ থাকবে। এবার ভূমি হয়ে যাবে বিসি, ভূমি তার চেহারা পরিবর্তন করছে, ভূমি হবে বিসি। আর অতিভুজ, অতিভুজই রয়ে গেছে এসি। ডেফিনেটলি নিজেকে প্রশ্ন করবেন যে অতিভুজ কি পরিবর্তন হবে? না স্যার, অতিভুজ অলওয়েজ সমকোণে বিপরীতে থাকবে। কিন্তু যখনই আমি সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণ দ্বয়ের অবস্থান পরিবর্তন করব, দুটি সূক্ষ্মকোণ, একটাকে যদি আমি যেই কোণে বললো, যে কোণে যদি বলি এ কোণ, এ কোণের সাপেক্ষে লম্ব হবে এটা। যদি বলি সি সূক্ষ্মকোণ, সি কোণের সাপেক্ষে লম্ব হবে এটা। তার মানে ত্রিকোণমিতিতে লম্ব শুধু খাড়াই থাকবে না, শুইয়াও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, অনেকের কাছে এটা হাস্যকর মনে হচ্ছে যে এই বেসিক তো আমরা জানি। ভাই আপনি জানেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অনেকেই আছে যারা এটা জানে না। বিশেষ করে এখনো আমার এই ভিডিওর হয়তো বা ক্লাস 9, 10 বা 7, 8 এর ছেলেমেয়েরাও দেখতে পারে, যেহেতু ত্রিকোণমিতি এখন 8 নামে নিয়ে আসছে, তারাও দেখতে পারে, তারা তো জানে না, সবার জন্য এটা। আচ্ছা, এখন আসেন পরবর্তী জিনিসে যাই। যে বলছিলাম যে ত্রিকোণমিতিতে কেন 6টি ত্রিকোণমিতি আসলো, এর বেশি কেন আসলো না? দেখি 6টা আসার কারণ কি। এখন আসবে ত্রিকোণমিতির বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা দেওয়ার জন্য। বইয়ের সংজ্ঞাটা হলো
ত্রিভুজের কোণের সাথে বাহুর যে অনুপাত, অর্থাৎ ত্রিভুজের কোণের সাপেক্ষে বাহুর অনুপাতকে বলা হয় ত্রিকোণমিতি। কি বলছি? ত্রিভুজের কোণের সাপেক্ষে, লিখে রাখি আমি, যে কোণের সাপেক্ষে বা কোণের জন্য বাহুর অনুপাত, বাহুর অনুপাতকে ত্রিকোণমিতি বলে। অনুপাতকে ত্রিকোণমিতি বলে, কোণের সাপেক্ষে বাহুর অনুপাতকে ত্রিকোণমিতি বলে। তার মানে যেহেতু কোণের সাপেক্ষে বাহুর অনুপাত, বাহুর অনুপাত যদি হয় এবি বাহু, যদি হয় বিসি বাহু, তাহলে এর অনুপাত হলো এবি বাই বিসি অথবা বিসি বাই এবি। এই যে অনুপাত, এই অনুপাতটাই মূলত ত্রিকোণমিতি। কার সাপেক্ষে? কোণের সাপেক্ষে। কোণ যদি হয় থিটা, তাহলে থিটা কোণের সাপেক্ষে বা কোণের সাপেক্ষে বাহুর অনুপাতকে বলা হয় ত্রিকোণমিতি। ওকে, আমরা দেখি এখন অ্যাকচুয়ালি একটা ত্রিভুজের যে তিনটা বাহু, এই তিনটা বাহু কয়টি অনুপাত তৈরি করে। বলতে পারেন ত্রিভুজে যেহেতু তিনটা বাহু, তাহলে তিনটি অনুপাতই তৈরি করবে। অ্যাকচুয়ালি তিনটি অনুপাত তৈরি করলেও সেখানে অনুপাত তিনটা না, ছয়টি আছে। ছয়টি। দেখি একটা ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। আমি এখন যে ত্রিভুজের কথাই বলবো, ত্রিকোণমিতি যেহেতু পড়তেছি, তাহলে বুঝে নেবেন আমি সমকোণী ত্রিভুজের কথাই বলতেছি। যে এ বি সি, ধরলাম সি সূক্ষ্মকোণ, যাকে আমি থিটা নামে নামকরণ করছি। দেখেন থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে আমি বলতে পারি, থিটা কোণের সাপেক্ষে থিটার যে বিপরীত বাহু সেটাকে লম্ব। সবার আগে অতিভুজ নির্ধারণ করবেন। অতিভুজ হলো সমকোণ, সমকোণের বিপরীত বাহু এসি, অতিভুজ এসি। লম্ব, লম্ব হলো এবি, যেহেতু থিটা কোণের বিপরীত বাহু লম্ব। খাড়া আছে কেন লম্ব তা কিন্তু না, আবার বলতেছি থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, যেহেতু থিটা আমি সিকে চিহ্নিত করছি। যদি আরো সহজে বুঝতে পারবেন, আমি যদি থিটাটা সিকে চিহ্নিত করি, তাহলে সি বিন্দুটা বাদ দেন, যেটা থাকবে সেটা তার বিপরীত বাহু। তাহলে থিটার বিপরীত বাহু এবি, অর্থাৎ এবি হলো লম্ব আর বিসি হলো ভূমি। আরেকটা যেটা বাকি আছে, বিসি হলো ভূমি। নাও এই তিনটি বাহু কয়টি অনুপাত তৈরি করে সেটা আমরা দেখি। দেখেন আমি তিনটা বাহুর নাম লিখি, এবি, বিসি, এসি। এখন অনুপাত তৈরি করতেছি। দেখেন তিনটি বাহু, প্রথমে এই এবি কে বাকি দুইটা দ্বারা ভাগ করি, তাহলে এবি বাই বিসি। আর একটা লিখতে পারি এবি বাই এসি। এবি কে এই দুইটা বাহু দ্বারা ভাগ করছে, তাহলে তিনটা অনুপাত আসছে, অ্যাকচুয়ালি দুইটা অনুপাত আসছে। এবার বিসি কে বাকি দুইটা দ্বারা ভাগ করি, তাহলে বিসি বাই এবি। আর একটাকে বলতে পারি বিসি বাই এসি। দেখেন আরো দুইটা আসছে। এবার এসি কে এই দুইটা দ্বারা ভাগ করি, তাহলে এসি বাই এবি। একইভাবে বলতে পারি এসি বাই বিসি। খেয়াল করে দেখেন ছয়টি অনুপাত তৈরি হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এর বেশি অনুপাত যেহেতু তৈরি করা সম্ভব নয়, তাই ত্রিকোণমিতিতে ছয়টি অনুপাতকেই ছয়টা ত্রিকোণমিতির নামে নামকরণ করা হয়। এই জন্য এই ত্রিকোণমিতির অনুপাত ছয়টি: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখন দেখবো আমরা যে কোনটাকে কি অনুপাত নামে ডাকা হয়। প্রথমে আসি, আমি অনুপাতগুলো আবার তৈরি করি। দেখেন প্রথমে লম্ব নেই, আমি লম্ব হলো এবি, আমি কিন্তু এই ত্রিভুজের সাপেক্ষে বলতেছি লম্ব এবি। এবার লম্বকে, লম্বকে আমি অতিভুজ দ্বারা ভাগ করি, মানে লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করি, এসি দ্বারা ভাগ করি। এটাকে লিখতে পারি আমি লম্ব বাই অতিভুজ, অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, লম্বের সাথে যদি যে অতিভুজের অনুপাত তৈরি করি, সেই অনুপাতটাকে ত্রিকোণমিতির ভাষা বলা হয় সাইন। সম্পূর্ণ নাম হলো সাইন, SINE, সবগুলো ছোট হাতের হবে, সাইন। বলতে পারেন তার থিটা আমি কোথায় দিব। দেখেন লম্ব, লম্ব নামকরণটা হয়েছে সাধারণত থিটার সাপেক্ষে। বলা হয়ে থাকে ত্রিকোণমিতিতে সবচেয়ে শক্তিশালী হলো থিটা, সূক্ষ্মকোণ সবচেয়ে শক্তিশালী, কারণ থিটা ক্যারেক্টার চেঞ্জ করে দেয়। তো থিটা হলো সবচেয়ে শক্তিশালী, তাহলে থিটা কোণ নির্ধারণ করছে লম্ব কে হবে। যেহেতু থিটা কোণের সাপেক্ষে লম্ব হয়েছে, তাই অবশ্যই থিটা কোণটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। দ্যাট মিনস সাইনের সাইনকে প্রথম তিন অক্ষর বা তিন লেটার দ্বারা প্রকাশ করলে, তিন লেটার না, তিনটা ওয়ার্ড, সরি তিনটা লেটার দ্বারা যদি প্রকাশ করি, তাহলে সাইন আর সাথে এই সূক্ষ্মকোণটা লেগে থাকবে, সাইন থিটা। এটাকে বলা হয় প্রথম অনুপাত। ত্রিকোণমিতির ফার্স্ট রেশিও হলো সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, মনে থাকে যেন।
দ্বিতীয় এবার এবার তৈরি করি। এবার আসেনি আমরা ভূমি। বিসিকে যদি আমরা অতিভুজ দ্বারা ভাগ করি, দ্যাট মিনস ভূমি বাই অতিভুজ। অতিভুজকে আমি সংক্ষেপে লিখলাম অতি। দেখেন, ভূমিকে যদি অতিভুজ দ্বারা ভাগ করি, যে অনুপাতটা পাবো সেটাকে বলা হবে সাইনের সহকারী অনুপাত, কোসাইন। সাইনের সহকারী অনুপাত কোসাইন, বা এটাকে বলা হয় সাইনের সহ অনুপাত বলা হয় কোসাইন। যেহেতু প্রথম 3 অক্ষর নিব, তাহলে 3 অক্ষর COS, যেটাকে আমরা কস নামে চিনি। আর ভূমি নামকরণ হয়েছে থিটার জন্য, বা ত্রিকোণমিতিতে থিটা থাকবেই, এই জন্য এটাকে বলা হয় কস থিটা। তাহলে সাইন থিটা পাইলাম, কস থিটা পাইলাম। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। নাম্বার 3। 3 নাম্বারটা, এবার লম্ব অতিভুজ নিছি, ভূমি অতিভুজ নিছি। এখন লম্বের সাথে ভূমি নেই। দেখেন, লম্বের সাথে ভূমি আমি যদি নেই, তাহলে AB বাই BC, তাহলে AB বাই BC এটাকে আমি বলতেছি লম্ব বাই ভূমি। দেখেন, লম্ব বাই ভূমি যে অনুপাতটা তৈরি করে, সেটাকে ত্রিকোণমিতির ভাষায় বলা হয় ট্যানজেন্ট। কি বলা হয়? ট্যানজেন্ট। TANGENT। লেখাটা ভালো করে বুঝে নেন, ট্যানজেন্ট। এটাকে সংক্ষেপে 3টা যদি নেই, তাহলে হলো টেন, যেহেতু থিটাটা থাকবেই, টেন থিটা, টেন থিটা বলা হয় এটাকে। এই 3টাই হলো মূল, 3টাকে মূল বলা হয়, অনুপাত বলা হয়। সাইন কস টেন, সাইন কোসাইন ট্যানজেন্ট। এখন তাহলে বাকি 3টা কিভাবে আসছে দেখেন, আমি যদি 3 নাম্বার অনুপাতটাকে বিপরীত করে দিই, আমার 3 নাম্বারে আছে AB বাই BC, আমি এটাকে বিপরীত করে লিখে যে BC বাই AB, AB বাই BC কে যদি আমি BC বাই AB লিখি, তাহলে আমার আসতেছে এখানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। দেখেন, এই অনুপাতটা উল্টাই দিছি, 3 নাম্বার অনুপাতটা উল্টাই আমি 4 নাম্বার পাচ্ছি। ভূমি বাই লম্ব, এটাকে বলা হয় টেনের সহকারী অনুপাত, যেটা আমি কোটেনজেন্ট নামে ডাকি। কোটেনজেন্ট, কোটেনজেন্ট সংক্ষেপে আমরা এটাকে ডাকবো কট নামে। কট, আর সাথে থাকবে থিটা, কট থিটা। সবাই নামই জানেন যে কট জানেন, আসলে সেটা অনেকেই জানে না যে কট মানে কোটেনজেন্ট বা টেনের সহকারী অনুপাত। অ্যাকচুয়ালি কট এবং টেন, এদের মাঝে 2টা রিলেশন আছে। কট আর টেন পরস্পরের সহকারী অনুপাত, ইভেন কট আর টেন পরস্পরের বিপরীত অনুপাত। 2টা সম্পর্ক আছে। যেমন সাইন আর কজের সাথে সম্পর্ক হলো একটাই, সাইন আর কজ পরস্পরের সহকারী অনুপাত বা সহ অনুপাত বলা হয়। টেন আর কট পরস্পরের সহকারী অনুপাত এবং বিপরীত অনুপাত। এবার আসেন 2 নাম্বারটা বিপরীতকরণ করি। 2 নাম্বারটা বিপরীতকরণ করে আমরা 5 নাম্বারটা পাবো। 2 নাম্বার আছে ভূমি বাই অতিভুজ, এটাকে যদি আমি উল্টায় লিখি অতিভুজ বাই ভূমি, মানে হলো AC বাই BC। AC বাই BC ইজ ইকুয়াল টু হলো অতিভুজ বাই ভূমি। এখন যেটা হবে সেটা হলো, এটাকে আমি চিনব সেকেন্ড নামে। সেকেন্ড, ঘড়ির কাঁটা সেকেন্ড না, সেকেন্ড, SECANT, সেকেন্ড। সেকেন্ড নামে ঘড়ির কাঁটার সেকেন্ড, সেটা না, সেকেন্ড। প্রথম 3 যদি নেই, তাহলে সেক, SEC, আর সাথে থাকবে থিটা, সেক থিটা। এটাকে বলা হয় সেক থিটা। নাও 6 নাম্বার, সর্বশেষ প্রথমটাকে যদি এবার উল্টাই দিই, প্রথমটাকে বিপরীত ক্রমকে আছে লম্ব বাই অতিভুজ, আমি নিলাম অতিভুজ বাই লম্ব, অর্থাৎ AC বাই AB। AC বাই AB এটাকে আমি চিনব অতিভুজ বাই লম্ব নামে। এই অতিভুজ বাই লম্ব এটা হলো সেকের সহকারী অনুপাত, কোসেকেন্ড, ANT, কোসেকেন্ড। যেটাকে আমি প্রথম 3 অক্ষর যদি নেই, তাহলে কজের সাথে মিলে যায়, 4 অক্ষরে কোনো কিছু হয় না, 5 অক্ষর নিতে পারি, কোসেক, COSEC, কোসেক, সাথে থাকবে থিটা, কোসেক থিটা। অবশ্য বর্তমান আমাদের ইন্টারন্যাশনালি কোসেকটাই বেশি ব্যবহার করা হয়, ইন্টারন্যাশনালি কোসেকটাই বেশি ব্যবহার করা হয়। আমাদের অতি পণ্ডিত কিছু শিক্ষক আছেন যারা বই লেখে ইদানিং, আল্লাহ মাফ করুক, তারা নতুন একটা সিস্টেম প্রবর্তন করছে, এটাকে বলা হয় CSC। এই কোসেককে তারা লিখতেছে CSC থিটা, কোসেক থিটা, সংক্ষেপে কোসেক থিটা। যেহেতু এটা অবশ্য একটা কারণ আছে, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, সবগুলো কিন্তু 3টা অক্ষরে আসছে, সাইন, কস, টেন, কট, সেক। তাহলে এটা কেন 5 অক্ষরে আসবে? এই জন্য এটাকে বলা হয় CSC বা কোসেক থিটা। আমরা কোসেকে CSC তে যাচ্ছি না, আমি ইন্টারন্যাশনালি যেটা পরিচিত, রেকগনাইজড, সেটাই ব্যবহার করবো, কোসেক, অর্থাৎ এটাকে ব্যবহার করবো কোসেক থিটা, কোসেক থিটা। ওকে,
তাহলে আমরা দেখলাম যে একটা ত্রিভুজের 3টি বাহু পরস্পরের সাথে 6টি অনুপাত তৈরি করে, 6টি অনুপাত ত্রিকোণমিতিতে 6টি নামে পরিচিত, 6টি নাম ধারণ করে। তো আশা করি ত্রিকোণমিতির এই বেসিকটুকু আপনারা বুঝতে পারছেন। এখন এই ত্রিকোণমিতির বেসিকের উপর নির্ভর করে দেখেন আমরা কয়েকটা সূত্র দেওয়ার ট্রাই করি। আমার ক্লাসটা মনে হয় লং হয়ে যাচ্ছে, অলরেডি 25 মিনিট হয়ে গেছে। অলরেডি দেখেন এখানে কয়টা সূত্র চলে আসছে, 6টা সূত্র অলরেডি চলে আসছে। আসলে ত্রিকোণমিতির সূত্র যে কোথা থেকে আসছে আমাদের স্যারেরা তো মুখস্থ করাইছে। সাইন মানে 1/cosec, কস মানে 1/sin, 1/sec। দেখেন কিভাবে আসছে। আমি সাইনকে বিপরীতকরণ করছি, পাইছি কোসেক। তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি যে সাইন ইজ ইকুয়াল টু, সাইন থিটা ইজ ইকুয়াল টু, যে 1/sin থিটা ইজ ইকুয়াল টু বলতে পারি কোসেক থিটা। এ হলো একটা সূত্র। সাইন বিপরীতকরণ করলে হয় 1/sin, এটাকে লিখতে পারি কোসেক থিটা। পক্ষান্তরে আমি যদি 1 থেকে 6 না এসে 6 নাম্বার থেকে 1 নম্বরে লিখতাম, তাহলে লিখতে পারতাম যে 1/cosec থিটা ইজ ইকুয়াল টু হলো সাইন থিটা। তার মানে দেখেন সাইন হলো 1/cosec, কোসেক হলো 1/sin। তাহলে দুটো সূত্র এখানে। একইভাবে আমি আরো দুইটা বলতে পারি, আরো দুইটা না, আরো একসাথে অনেকগুলো আছে। cos থিটা, cos এর বিপরীতকরণ করে আমি sec পাইছি। তার মানে sec থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা। বিপরীতভাবে cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা। sec থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা। একইভাবে cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা। নাও 4টা শেষ, আরো দুইটা দেখেন। আমি tan কে বিপরীতকরণ করে cot পাইছি, tan এর উল্টা দিয়ে আমি cot পাইছি। তার মানে আমি বলতে পারি 1/tan থিটা ইজ ইকুয়াল টু হলো cot থিটা। একইভাবে বলতে পারি cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। 6টি অনুপাত শেষ। আমি বলতেছি ত্রিকোণমিতিতে অনুপাত হলো 8টা। 6টি অনুপাত আসছিল, 6টা নাম ধারণ করছে। এই 6টি অনুপাত থেকে আমরা 8টা সূত্র পাবো। 8টা সূত্র, 6টা সূত্র অলরেডি পাইছি, 1 2 3 4 5 6। তাহলে আর দুইটা সূত্র কি সেটা আমরা আপনাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটা হলো আপনারা এই 1 নম্বর সূত্রকে 2 নম্বর সূত্র দ্বারা ভাগ করবেন। 1 নং ভাগ 2 নং, অর্থাৎ লম্ব বাই অতিভুজকে ভূমি বাই অতিভুজ দ্বারা ভাগ করবেন। ভাগ করে দেখবেন সেখান থেকে আরো একটা সূত্র আসছে। তাহলে সেটা 7 নম্বর সূত্র। এটা কি, এটা আপনাদের হোমওয়ার্ক থেকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেটাকে আবার বিপরীতকরণ করবেন, দেখবেন আরেকটা সূত্র চলে আসছে। অর্থাৎ টোটাল 8টা সূত্র আসবে। এই 6টা আরো 2টা আসবে, 8টা সূত্র। ত্রিকোণমিতির 6টি অনুপাতকে আমরা এই 8টা সূত্রের মাধ্যমে জেনে থাকি। ঠিক আছে? সো আশা করি ক্লাসটা এনজয় করছেন। ক্লাস সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। ভাবেস।